আমরা ফসফরাসটা শুরু করি, তাই না? তো ফসফরাস করার আগে আমরা গত মাসের সালফার নিয়ে কাছাকাছি, তো ওটাও মিনারেল এটাও মিনারেল, একটু রিভিউ করি। সালফার পেশেন্ট যখন আমার চেম্বারে আসলো তখন আমরা কি দেখলাম, কি দেখছিলাম? রেভারেন্স দিচ্ছিল, তাই না? রেভারেন্স দিচ্ছিল অনেক পেশেন্ট দেখি। আমি যেমন আমার পরীক্ষার ডিউটি ছিল, আমি একটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টকে আমি আগে থেকে চিনি, তো তাকে দেখি সে কথা বলে, আমি স্যার লাগবে, হাতটা এরকম করে রেখে কথা বলছে, তাই না? হাতটা ইয়ে করে কথা বলতেছে, একটা লুজ শিট লাগবে, তাও এত রেভারেন্স দিচ্ছে, থ্যাংক ইউ স্যার। সে রুগী না, আমি ক্যারেক্টার অ্যানালাইসিসের জন্য বলতেছি, হাতটা এরকম করে রেখে, তাই না? তো এই যে রেফারেন্স দেওয়া, এই পার্সন আপনার চেম্বারে ঢুকবে, সালফার ঢুকেই আপনি বুঝবেন যে সে শুধু আপনাকে না, আপনার সাথে থাকা অ্যাটেন্ডেন্স, আপনার ডিসপেন্সারিতে থাকা কম্পাউন্ডার, সবাইকে সে রেফারেন্স দিয়ে কথা বলবে। আর জেস্টারটা অনেকটা এরকম, ঠিক আছে? হাতটা থাকলো এরকম, মানে এইটা হলো বেসিক্যালি সালফারের একটা কমন ফিচার। যদিও সবাই এসে হাতে এরকম করবে, হাত জোর করে থাকবে তা না, কিছু কিছু পার্সনকে আমরা সালফার এরকম দিয়ে কথা বলার সময় এটা একটা বিনয়ীর ভাব, এই বিনয়ীটা আপনি সালফারে দেখতে পাবেন। অথচ আমরা সালফারকে চিনছি কি প্রচন্ড নোংরা, তাই না? একদম ময়লা চট গায়ে দিয়ে আসে, এরকম তো দেখেছি কোথাও কোথাও। কিন্তু এই পার্সন হচ্ছে এরকম রেফারেন্স দেয়। আর ফসফরাস পার্সনকে আমরা কি দেখবো? ফসফরাস পার্সন যখন আপনার চেম্বারে ফার্স্ট আসলো, আপনার চেম্বারে ঢুকলো, সে আপনার সাথে হ্যান্ডশেক করবে, হাতটা বাড়ায় দিবে, মুসাফা করবে। হ্যাঁ, আমি অনেক ইয়েকে দেখেছি। দেখেন আমার চেম্বারে প্রচুর মাদ্রাসার স্টুডেন্ট আসে, হুজুররা আসেন, মসজিদের ইমাম সাহেবরা আসেন, মানে ৩-৪টা মাদ্রাসার মানে বলবো যে মাদ্রাসার ফ্যামিলি ডাক্তার আমরা। যে কোনো কিছু বড় হুজুর পাঠায় দেয় যে ওখানে যাও, ওখানে যে খাও। তো এই জিনিসটা আমি পার্সোনালি দেখেছি। হুজুররা আসছেন, ডেফিনেটলি আমরা মনে করি যে সালাম কালাম দেওয়া, মুসাফা করা, এই বিষয়ে তারা বেশি অ্যাক্টিভ হবে। কিন্তু সরি টু সে, আমি কিন্তু সবাইকে ওরকম দেখিনি যে এসে মুসাফা করা। আমার সাথে মুসাফা করছে, মোস্তাকদের সাথে মুসাফা করছে, পাশে যদি আমার ছেলে স্টুডেন্ট থাকে তার সাথেও মুসাফা করতেছে। এই যে মুসাফা করার বিষয়, হ্যান্ডশেক করার বিষয়, এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সব পেশেন্ট কিন্তু আপনার সাথে হ্যান্ডশেক করে না। তো ফসফরাসের ম্যাথমেটিকা গুলো পড়তে গিয়ে আমরা দেখেছি যে সে কোনো পার্টিতে যদি যায়, কোনো পিকনিকে যায়, তাহলে সে কিরকম আচরণ করে। এটা কিন্তু অনেক মানে মডার্ন যুগের ম্যাথমেটিকাতে আপনি পাবেন। একটা পার্টিতে গেল, একটা সামাজিক ফাংশনে গেল, কোনো একটা অনুষ্ঠানে গেল, একদম পুরো মেজাজে সে থাকবে, খুব মাস্তি করবে, আনন্দে থাকবে, ফুর্তিতে থাকবে। হ্যাঁ, এরকম পার্সন কিন্তু আমরা দেখি। কিন্তু আমরা তো ধরেন পার্টিতে যে, পিকনিকে যে, তো আমরা ওই পেশেন্টকে ওষুধ দিব না, না দিব? আপনি একটা জায়গায় বেড়াতে গেলেন, পিকনিকে গেলেন, গ্রুপ ট্যুরে গেলেন, সেখানে যে এরকম পার্সনকে তো আপনি ওষুধ খাওয়াই দিবেন না, তাই না? আপনি ওই পেশেন্টটা যখন আপনার ক্লিনিকে আসবে, আপনার চেম্বারে আসবে, তখন না আপনি তাকে ওষুধ দিবেন। তো ক্লিনিকে এসে তার অ্যাটিটিউডটা কেমন হবে, এটা আমাদেরকে শিখতে হবে, এটা আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। তো একজন ফসফরাস পেশেন্ট আপনার ক্লিনিকে কিভাবে আসবে, আমাদেরকে সেটা দেখতে হবে। ওই ওই দেখাটা আপনাকে শিখতে হবে এবং সেটা দেখে আবার বুঝতে হবে। ফসফরাসের পেশেন্ট আপনার দরজা পেরিয়ে আপনার রুমের মধ্যে এসে কি করলো, প্রথমে আপনার সাথে হাত মিলাবে। নট নেসেসারি 100%, ম্যাক্সিমামটা এই কাজটা করে। এসে আপনার সাথে হাত মিলাবে, হ্যান্ডশেক করবে, হ্যালো ডাক্তার, আমি অমুক বলছি, ডক্টর আমি অমুক, আমি এই কাজ করি, বা আমি এরকম, সে একটা পরিচয় দিয়ে দেবে, আই এম কাউসার। ঠিক আছে? তো তার এরকম আচরণ দেখে আপনি চিন্তায় থাকবেন যে, মানে আপনার মাথার মধ্যে এটা আসতে হবে যে
আমার চেম্বারে কোন টাইপের লোকজন এসে ঢুকে এরকম আচরণ করে, ঠিক আছে? আপনি কিন্তু তার অ্যাটিটিউড দেখে একটু হলেও আপনার মাথায় একটু ইয়ে হবে যে না, সবার ৮-১০ জনের মতন সে না। আপনি ওই লোকটাকে ভালো করে দেখবেন। তাহলে তার এরকম অ্যাটিটিউড দেখে একটা স্পেশালি হ্যান্ডশেক আরো ১০ জন করবে, আরো সালাম দেবে, কিন্তু এদের হ্যান্ডশেক করার স্টাইল, হাতটা বাড়িয়ে দিয়ে আপনার সাথে কি বলবো মুসাফা করার এই স্টাইলটা আপনাকে কিন্তু ভাবায় দেবে। আপনার মাথার মধ্যে হবে যে না, পার্টি চলে আসছে। তো আপনি তার এই অ্যাটিটিউডে একটু হলেও কি বলবো, একটু হলেও আকর্ষিত হবেন, আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে। কি রুব্রিক্স আছে? ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি। এই রুব্রিক্সটা লিখে নেন, ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি। আপনি আকর্ষিত হয়ে যাচ্ছেন, সেও আকর্ষণ করতে যাচ্ছে, সে ডিজায়ার ম্যাগনেট। আমি এগুলো ব্যাখ্যা আসবো কিভাবে এই জিনিসগুলো নিতে হয়। আর কি হবে তার মধ্যে? ডিফিউশন নিয়ে আমি আলোচনা করেছি, আবারও আলোচনা করব। তার মধ্যে ডিফিউশন থাকবে, ছড়িয়ে যাবে, তাই না? ছড়িয়ে যাওয়ার একটা আর অ্যাফেকশনেট, ডিফিউশন এবং অ্যাফেকশনেট। তো আপনার ওয়েটিং রুমে আমি সবসময় বলি যে আপনারা চেম্বার কখনো সিঙ্গেল রুমের চেম্বার দেবেন না। ডেফিনেটলি আপনি একটা ওয়েটিং রুম রাখবেন। আমাদের এই সিস্টেমে ওয়েটিং রুম রাখাটা খুব জরুরি। তো আর আপনার ওয়েটিং রুমে বসে থাকা পেশেন্টদের মানে আপনার সাথে যেরকম অ্যাটিটিউডটা চেম্বারে ঢুকে করলো, আপনার কক্ষে ঢুকে করলো, আপনার ওয়েটিং রুমে যে রুগীরা বসে আছে তাদের সাথেও কিন্তু সে এরকমটা তার এই ডিফিউশন, অ্যাফেকশনের, ম্যাগনেটাইজ ডিজায়ার এই বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করে। আপনি ডাক্তার, আপনাকেও সে দেখানোর চেষ্টা করবে, আপনাকেও বোঝানোর চেষ্টা করবে যে সে আপনার খুব কাছের একজন, নিকটজন, আপনার বন্ধু, একজন সজ্জন, এটাও বোঝানোর চেষ্টা করবে। ইভেন দেন আপনার ওয়েটিং রুমে বসে থাকা রুগীর সাথেও কিন্তু সে এরকমটা করার চেষ্টা করে। সে আপনার ক্লিনিকে এমন একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করবে, একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি করবে। কেন করবে? যাতে অন্যের সাথে তার কানেকশনটা তার খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো এরপরে সে হয়তো আপনাকে দ্রুত জিজ্ঞাসা করবে, আরে ডাক্তার সাহেব, প্রথমে কি করলো? মোসাফা করলো। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি কাউসার বলছি, আমি কাউসার আল মামুন, হ্যাঁ আমি অমুক। এরপরে কি বলবে? যে হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি কেমন আছেন? আরে আপনি আমাকে চিনতে পারছেন না? মানে প্রথমে আপনি হয়তো তাকে প্রথম দেখলেন, প্রথমে সে যদি কেউ এই কথা বলে যে আপনি আমাকে চিনতে পারছেন না, তো তার এরকম কথা শুনলে কি আপনার এরকম ভুরুটা কুঁচকে যাবে না? কপালে ভাঁজ পড়ে যাবে না? আপনি কিন্তু চিন্তায় পড়ে যাবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হবে যে এই ব্যক্তিটা কে। হ্যাঁ, এরপরে হয়তো সে এসে বলবে যে ডাক্তার সাহেব, আমার মা না সবসময় আপনার কাছে আসে, আপনার কাছ থেকে ওষুধ খায়। আপনার মনে হয়, আমার মা? আপনি কিন্তু ভাবনায় ডুবে গেলেন। হ্যাঁ, আপনি নিজেই প্রশ্ন করছেন যে না, ইনাকেই তো চিনতে পারলাম না, ইনার মাটা আবার কি? আরে ডাক্তার সাহেব, ভুলে গেলেন, গতকাল না আমার গত পরশুদিন না আমার মিসেস আপনার কাছে আসছে, আমার দুটো বাচ্চা আছে, ওই যে রিমি সিমি, ওদেরকে নিয়ে আসছিল। আরে কবির সাহেব যে, কবিরকে সাথে করে নিয়ে আসছে, ভুলে গেছেন? আপনার কাছে মনে হবে যে মাকে, ওর বউকে, রিমি সিমিকে আর কবিরকে। আপনার কিন্তু কিছু মাথায় আসবে না, আপনি ভাবনায় পড়ে যাবেন। সে এমন ভাবে কথা বলবে, আপনার কাছে মনে হবে যে আপনি তার পুরো ফ্যামিলির লোকজনকেই চেনেন, অথচ আপনি কাউকে চেনেন না। হ্যাঁ, আরে বাবা, আপনি ভুলে গেলেন? মনে করতে হচ্ছে না ডাক্তার সাহেব? আরে আমার বাবাও তো আসে আপনার কাছে, আপনি কি করে ভুলে যাচ্ছেন? মানে সে এইরকমটা করার চেষ্টা করে। হ্যাঁ, তো আবার দেখা যাচ্ছে এই পার্সন আপনার চেম্বারে এসে আপনার আবার বিভিন্ন ধরনের তথ্য বলতে হবে। আরে ডাক্তার সাহেব,
আপনার ছেলে, ওই যে ছেলেটার প্রাইভেটটা কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ওই যে আশফাক স্যারের কাছে দেওয়ার কথা, ওটা সেটেল হয়ে গেছে? আচ্ছা ম্যাডাম, ম্যাডাম মানে আপনার মিসেস এর কথা বলে, আচ্ছা ম্যাডামের ওই যে সমস্যাটা ছিল ওটা কি সলভ হয়ে গেছে? মানে সে এরকম এরকম কিছু কথা বলবে, সরি, আপনার কাছে মনে হবে যে সে আপনার সম্পর্কে অনেক কিছু জানে, অনেক কিছু জানে। আমি জাস্ট মানে রুগী প্রত্যেকটা ফসফরাসে সেই কাজ করবে সেটা আমি বলতেছি না, এইরকম করে অনেক ফসফরাস। আমি উদাহরণ দিয়ে কথাটা মানে উদাহরণ সেট করলাম আর কি, কোন রুগী সেটা করছে আমার সাথে সেটা না, আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই টাইপের হয় পার্সন গুলা। মূল কথা কি? মূল কথা হলো তার সাথে কথা বলে আপনার কাছে মনে হবে মানে তার আপনি কথা যতই শুনবেন আপনার কাছে মনে হবে মানে কথা শুনবে বাবা এ তো দেখি সবই জানে। আপনি মনে হচ্ছে যে একদম এক স্টেপ ব্যাকে চলে আসছেন, একটা ব্যাক স্টেপ, এক এক কদম পিছনে চলে আসবেন। হ্যাঁ, আপনি তার সাথে কিন্তু খুব ফর্মাল বিহেভিয়ার করতে পারবেন না। এইটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা লিখে নিতে পারেন। এই পার্সনের সাথে এই ১ মিনিট ২ মিনিট কথা বলে আপনার মাথার মধ্যে আপনি আপনার যে ডাক্তারি ট্যাগ, আপনার যে একটা ফর্মাল বিহেভ থাকে, হ্যাঁ বলুন কি হয়েছে হ্যান ত্যান, এই যে একটা ভাব, এই ভাবে আপনি থাকলেন না, আপনি কিন্তু এক স্টেপ ব্যাকে চলে আসলেন। বেশিরভাগ ফসফরাস কেসে আপনার কাছে মনে হবে সে আপনার খাস কেউ একজন। এই খাস ফিলিংসটা ফসফরাসের সাথে কথা বলে আপনার কাছে মনে হবে। আমি এই কথাগুলো কিন্তু আপনাদের এমনি এমনি বললাম না, এগুলো নিয়ে অনেক রুব্রিক্স আছে, আমরা টাইম টু টাইম শিখবো, টাইম টু টাইম শিখবো, প্রত্যেকটা রুব্রিক্স আমরা শিখবো। ফসফরাস অনেক বড় জিনিস, ওই ২-৪টা লাইনে আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, ঠিক আছে সেটাতে দিচ্ছেন, কিন্তু ফসফরাসের পুরো পার্সোনালিটি বুঝতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে। তো একটু আগে যে রুব্রিক্স দিচ্ছে এখানে দেওয়া আছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট, হোয়াট ইজ অ্যাফেকশনেট? অ্যাফেকশনেটটা কি? অ্যাফেকশনেট আমরা কি বুঝি? এনিওয়ান? কেউ একজন? আমরা বলতে পারছি? কেউ বলতে পারছে না অ্যাফেকশনেটটা কি? কি অ্যাফেকশনেট মানেটা কি? ভান করে না। ওটা অ্যাফেক্টেশন। ও অ্যাফেকশন, স্নেহপূর্ণ ভালোবাসা। স্নেহপূর্ণ ভালোবাসা। আচ্ছা, আমাদের আনিস ভাই বললেন ওটা হলো অ্যাফেকশনেট, ওটা হলো ভান করা, এই অ্যাফেক্টেশন, সরি অ্যাফেক্টেশন। আর আমরা জিজ্ঞাসা করছি অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট মানে উনি কি বললেন? স্নেহ, ভালোবাসা। ভালোবাসার ইংরেজি কি? লাভ। হ্যাঁ, এই অ্যাফেকশনেট কিন্তু লাভের খুব কাছাকাছি, লাভ LOVE, লাভের কিন্তু খুব কাছাকাছি। কিন্তু অ্যাফেকশনেট মানে কিন্তু লাভ না, প্রেম ভালোবাসা না। এর ডিকশনারি মিনিং হলো স্নেহ। আপনি কিন্তু স্নেহ সবার সাথে করতে পারেন, সবার সাথে আপনি স্নেহ করতে পারবেন, কিন্তু প্রেম, লাভ কিন্তু আপনি সবার সাথে করতে পারবেন না। আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝি না, তাই বলে দিই যে আমি সবাইকে ভালোবাসি। স্নেহতে কি হয়? স্নেহতে ব্যক্তি চিন্তা করে করে করে, থিঙ্কিং থাকে স্নেহের মধ্যে। স্নেহের মধ্যে যে ফিলিংস থাকে সেটা কোথাও না কোথাও একটা বিচার বিশ্লেষণে আসে, একটা থিঙ্কিং আসে, থিঙ্কিং থাকে। অ্যাফেকশনেট থিংস বাট লাভ ডাজ নট। অ্যাফেকশনেট থিংস, চিন্তা। তো এই জন্য ফসফরাসের ব্যক্তিরা অনেক অ্যাফেকশনেট ব্যক্তি হয়ে যায়। আমি বুঝাবো ধীরে ধীরে কি করে ফসফরাসের বিষয়গুলো হয়। অ্যাফেকশনেট তো এমনি এমনি হচ্ছে না। তাহলে লাভ আর অ্যাফেকশনেটের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? হোয়াট ইজ লাভ আর হোয়াট ইজ অ্যাফেকশনেট? বুঝা গেছে? খুবই কাছাকাছি। অ্যাফেকশনেট কি হবে? থিঙ্কিং করে করে হবে, অ্যাফেকশনেট থিংস। আর লাভে কোনো থিংস থাকে না, কোনো ভাবনা থাকে না, বিচার বিশ্লেষণ থাকে না, ভাবধারা থাকে না। বুঝতে পেরেছেন? এইটুক পার্থক্যটা মনে রাখেন, যাদের মনে থাকে না লিখে রাখেন। তো অ্যাফেকশনেটে আমরা যদি রেপার্টরিতে যাই, আমরা অ্যাফেকশনেটে রেপার্টরিতে গেলাম, আমরা সিনথেসিস রেপার্টরিতে আছি, আমরা অ্যাফেকশনেটে আছি, মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম।
এ ডাবল এফ অ্যাফেকশনেট, এই যে নিচেরটা ঢুকলাম। দেখেন এই অ্যাফেকশনেট এটা কি আমরা কি বলতেছি? মাইন্ড অ্যাফেকশনেট, এটা হলো রুব্রিক্স, এটার নাম হলো রুব্রিক্স। রুব্রিক সিঙ্গুলার হলো রুব্রিক আর প্লুরাল হচ্ছে রুব্রিক্স। এর নিচে দেখেন এই যে দাগ দিয়ে দেওয়া আছে ইভেনিং, অল্টারনেটিং উইথ, তারপরে এই যে চিলড্রেন, তারপরে এই যে কিসিং এন্ড কেয়ারসিং চিলড্রেন, রিটার্নস অ্যাফেকশন। হ্যাঁ, তো এই এইগুলার নাম হচ্ছে সাব রুব্রিক্স। বুঝতে পারলাম? তাহলে রুব্রিক্স হচ্ছে, আমি যেহেতু নতুন 2-4 জন আছে তাদের জন্য বলতেছি, অ্যাফেকশনেরটা হলো রুব্রিক্স, আর এই যে ড্যাশ দিয়ে যেটা দেওয়া আছে ইভিনিং বা এই যে কিসিং এর কার্সিং চিলড্রেন, এইটা হলো, এগুলাকেও আমরা বলতেছি সাব রুব্রিক্স। কিন্তু দেখেন এই যে অল্টারনেটিং উইথ এর নিচে দেন ডট দিয়ে লেখা আছে অ্যাঙ্গার, ডট দিয়ে লেখা আছে ইরিটেবিলিটি, ডট দিয়ে লাফিং, ডট দিয়ে রেজ, এটাকে বলে সাব সাব রুব্রিক্স। তাহলে অ্যাফেকশনেট হলো সাব রুব্রিক্স, তার নিচে যখন এই অল্টারনেটিং উইথে গেলাম এটা নাম হচ্ছে সাব রুব্রিক্স, আর যেটা ডট দিয়ে শুরু করা আছে অ্যাফেকশনেট, অল্টারনেটিং উইথ, অ্যাঙ্গার, এই লেভেলে যখন আসছে তখন হচ্ছে সাব সাব রুব্রিক্স। এটুকু একটু বুঝে রাখেন, শিখে রাখেন, কাজে লাগবে। তো দেখেন এই অ্যাফেকশনেটের নিচে দুটো রুব্রিক্স আছে, কিসিং এন্ড কার্সিং চিলড্রেন, আর একটা আছে রিটার্ন অ্যাফেকশন। ঠিক আছে, এই দুইটা রুব্রিক্স আমরা একটু আলোচনা করবো আজকে। তো আপনার এই দুইটা রুব্রিক্সে প্রথমটাতে আছে 3টা মেডিসিন, ঠিক আছে, 3টা মেডিসিন আছে, আর পরেরটাতেও 3টা মেডিসিন আছে, তাই না? কিন্তু আগের ভার্সন গুলোতে 2টা মেডিসিন ছিল, ফসফরাস এবং মানে অ্যাফেকশনেট কিসিং এন্ড কার্সিং চিলড্রেনের মধ্যে ফসফরাস এবং পালসেটিলা ছিল, পরে ইগনিশিয়েট হয়ে গেছে। আর অ্যাফেকশনেট, রিটার্নস অ্যাফেকশনেট, এই রুব্রিক্সটার মধ্যে ফসফরাস একাই আছে। এটা কিন্তু চিৎকারার রেপার্টরিতে একাই ফসফরাস, অন্য ইয়েগুলাতে নাই। ফারুক যে মাস্টারও ঢুকাইছিল এখানে পডোফাইলাম আমরা দেখতে পাচ্ছি, পডোফাইলাম বা আরেকটা কি মেডিসিন, আলমাস, এই মেডিসিন গুলা নাই। তো যাক, সেটা আলাদা বিষয়। এই যে ফসফরাস, ভালো করে বোঝেন, হ্যাঁ, ফসফরাস অ্যাফেকশন রিটার্ন করতেছে কিভাবে? আপনাকে এসে থ্যাংক ইউ ডাক্তার, ইউ আর সো মাচ কাইন্ড এফোর্ট, এইভাবে বলে। তো ফসফরাস হয় কি, আপনার কাছে এসে সে একটা গ্রিটিং কার্ড দিবে, একটা কার্ড দিল, একটা লিখিত ইয়ে দিল। অনেককে আমি দেখেছি, আমি অনেক সিনিয়র ডাক্তারের কাছে গেছি, রুগীরা আগের জামানায়, এখন যেমন ওই যে ফেসবুকে রিভিউ থাকে, গুগল ম্যাপে রিভিউ থাকে, এই রিভিউ গুলো এখন থাকে, তাই না? তো তখন ওইরকম চিঠি থাকতো, হ্যাঁ, আমি চিঠি দেখেছি, গ্রিটিং কার্ড দেয়। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে যে একটা পেজ আছে ফেসবুক, ওই পেজে একটা রিভিউ দিয়ে দিবে, আপনাকে এসএমএস দিবে। আমার কাছে এসএমএস আছে, আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। পেশেন্ট রাত্রেবেলা ওষুধ খেয়েছে, পরের দিন দেখাচ্ছে এসএমএস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে আপনার জন্য কিছু নিয়ে আসবে, যেমন আমার কাছে সেদিন নিয়ে আসছিল এক পেশেন্ট জমজম কূপের পানি। হ্যাঁ, এতটুকু একটা বোতলে নিয়ে আসছে জমজম কূপের পানি। সৌদি আরব থেকে খেজুর নিয়ে আসছে, নিয়ে এসে বলে যে আমার অমুক গেছিল ওমরা করতে, আপনার জন্য নিয়ে আসলাম, এই কটা এই খেজুরটা রাখেন। অথবা আপনাকে অন্য কোনো গিফট নিয়ে এসে বলবে যে আমি অমুক জায়গায় গেছিলাম, হ্যাঁ, আমি ওখানে বেড়াতে গেছিলাম, আপনার জন্য এটা নিয়ে আসছি। তো এরকম ছোট ছোট জিনিস আপনার কাছে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? ভাই, আমার তো দরকার নাই, ছোট্ট একটা চাবি রিং, কক্সবাজারে গেছে একটা ঝিনুকের চাবির রিং, ঝিনুক দেওয়া আছে, পাশে চাবি রিং এর যাই ইয়া নিয়ে এসে আপনাকে ছোট্ট একটা গিফট দিচ্ছে। কেন? ভাই, কারণ সে এরকমটা করছে আপনার সাথে একটা কানেকশন তৈরি করার জন্য, একটা কন্ট্রাক্ট তৈরি করার জন্য। আমি বুঝাতে পারলাম? আমরা গিফট দিই, উপঢৌকন দিই, এই যে আপনারা গুরুকে দক্ষিণা দিচ্ছেন, গুরু দক্ষিণা দিচ্ছেন, এটা কি? এটা মূলত একটা কন্ট্যাক্ট তৈরি করার জন্য। আমরা কি দেখতাম? আমরা মুঘল আজম সিনেমা দেখছি, তাই না? মুঘল আজম সিনেমায় আপনি যখন বাদশার সামনে যাচ্ছেন তখন নজরানা দিতে হচ্ছে। এই নজরানাটা কেন দিচ্ছেন? মুঘল সম্রাটের সামনে আপনি যখন নজরানা দিবেন না, তখন কিন্তু আপনার ফরিয়াদ আপনি সেখানে দিতে পারবেন না, সেখানে সাবমিট করতে পারবেন না। তাইলে এই ফসফরাস কিন্তু ওই ফর্মুলাটা ওখান থেকে নিয়েছে যে
আমাকে কন্টাক্ট স্থাপন করতে গেলে আমাকে দিতে হবে। ঠিক আছে, আমাদের রুব্রিক্স কি বললাম, পরের রুব্রিক্সটা কি বললাম, অ্যাফেকশনেট রিটার্নস অ্যাফেকশনেট। আমি তো এগুলা দিইনি, এখানে কপি করে দিয়ে লিখতে সুবিধা হবে। অ্যাফেকশনেট রিটার্ন অ্যাফেকশনেট, আর আগেরটা কি দিয়েছিলাম, অ্যাফেকশনেট কিসেস অ্যান্ড কার্সিং চিলড্রেন। হ্যাঁ, তো আমরা অ্যাফেকশনেট রিটার্নস অ্যাফেকশনেট বিষয়টা নিয়ে আছি। এখানে কি দেওয়া আছে, অ্যাফেকশনেট রিটার্ন অ্যাফেকশনেট, তার মানে কি এখানে রিটার্ন রিটার্ন রিটার্ন, কখন কোন জিনিস রিটার্ন হয় বলেন তো, রিটার্ন কখন হয়, রিটার্ন কখন হয়, এনিওয়ান, আমরা কখন কোনো রিটার্ন কিছু করি? প্রথমে দেওয়ার পরে তারপরে রিটার্ন দেওয়া যায়। হ্যাঁ, যখন প্রথমে দেওয়া হয় তারপরে রিটার্ন পাওয়া যায়। যখন কোনো জিনিস দেওয়া হয়, যখন কোনো জিনিস দেওয়া হয় তারপরে না রিটার্ন হয়, তাহলে রুব্রিক্সে কি দেওয়া আছে, রিটার্ন অ্যাফেকশনেট, রিটার্ন অ্যাফেকশন। তাহলে এটা হলো এই ফসফরাস পেশেন্টের একটা অ্যাডাপ্টেশন, এটা ফসফরাসকে নির্দেশ করে। খুব ভালো করে এই জিনিসগুলো দাগ দিয়ে নেন। ফসফরাস ক্লাস না হলে এই জিনিসগুলো আমি বলতামও না, বলা হতো না, কারণ এই প্রসঙ্গগুলো তো আসতো না, এই কারণে ফসফরাস এই মাসে যোগ করেছে। ঠিক আছে, তাহলে ফসফরাস এর অ্যাডাপ্টেশন আমরা দেখলাম, ইন্ডিকেশন আমরা বুঝলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা বুঝবো স্যার, তার কি ফসফরাস কি স্যার এরকম যে ওই যে ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয় এরকম নাকি স্যার? হ্যাঁ যে আগে দেয়, হ্যাঁ ভালোবাসা এরকম বলেন না, ওটা বলেন স্নেহ, ভালোবাসা তো অসীম আনকন্ডিশনাল। কি স্যার অ্যাফেকশন, জি জি, যে কি এরকম যে আগে ভালোবাসা মানে স্নেহ পেতে গেলে আগে দিতে হয় এরকম। হ্যাঁ, তো তো দেয়, তো ওই কারণে তো এসে আপনার সাথে আগে হাতটা মিলালো, ওই কারণে তো আপনার সাথে আগেই আপনার বউ বাচ্চার খোঁজ খবর বললো, তাই না? ভাবি কি, ওই যে ভাবি ওই যে জিনিসটা খুঁজছিল ওটাই খুঁজে পেয়েছে, স্যার ওই শাড়িটা কি কিনে দিয়েছেন, মানে সে কিন্তু জানালো যে আমি জানি। আচ্ছা, আমরা আসি আলোচনায়। তো ফসফরাস যে জায়গা থেকে, মানে একটা অনুসিদ্ধান্তে আসতে পারি, ফসফরাস যে জায়গা থেকে কোনো কিছু পায় না সেখানে সে কোনো কিছু দেয় না। বুঝাতে পারলাম? একটু আগে কি বললাম, কিছু পেলে সে দেয়, সেটারই অপোজিট ফসফরাস যখন কোনো কিছু পাবে না, যে জায়গায় কোনো কিছু সে পাবে না সেখানে সে কিছু দিবেও না। তো ফসফরাস পেশেন্ট এরকম বিহেভ কেন করে, হোয়াই? দেখেন, এই বিষয়গুলো জরুরি না যে 100% ফসফরাস এসে আপনাকে এই শেডটাই দেবে, এই ফ্যাসেটেই উপস্থিত হবে, এটা জরুরি না। আমি একটা মেজর পার্সেন্টেজ পেশেন্টকে আমি চেনানোর জন্য আপনাকে এটা বলতেছি, বোঝানোর জন্য বলতেছি যে ফসফরাস পেশেন্ট আপনার কাছে আসলো, এসে আপনার সাথে হ্যান্ডশেক করবে, হাত মিলাবে, এটা তার একটা অ্যাফেকশন দেখানোর তরিকা। হ্যাঁ, আর রিটার্ন করার তরিকা সেটা সে জেস্টার দিয়ে প্রকাশ পেতে পারে, জেস্টার দিয়ে বোঝাবে। কিভাবে আমি বুঝাচ্ছি। তো যখনই ফসফরাস পেশেন্ট আপনার ক্লিনিকে আসবে, সে আপনার কাছে আসার চেষ্টা করবে, এটাই তার জেস্টার, কাছে আসার। এবার বুঝলেন কেন কাছে আসে? আমাদের ডক্টর শামসুজ্জোহা ভাই বললেন যে সামনে চেয়ারের সামনের দিকে ঝুঁকে এসে কথা বলবে, তাই না? সে আপনার কাছে কাছে আসার চেষ্টা করবে, সে সরাসরি মূল কথায় আসবে না। যেমন সে সরাসরি আপনার ক্লিনিকে এসেই বলবে না যে ডক্টর সাহেব আমার এই অসুখ হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, আমার নাকে ব্যথা, আমার মাথা ব্যথা, আমার এখান থেকে এখানে যাই, ঘাড়ের এখান থেকে ব্যথা। ফসফরাসও তো কমিউনিকেটিভের মধ্যে মনে হয় ফসফরাস আছে না? কমিউনিকেটিভের মধ্যে ফসফরাস পুরো ভাবে আছে। তার মানে এসেই এখান থেকে ব্যথা, এখান থেকে ব্যথা, এটা করে দেবে না। ঠিক আছে, আমাকে ভালো করে দেখেন, দিয়ে ওষুধ দিয়ে দেন, আমি চলে যাচ্ছি, এইটা কিন্তু কখনোই করবে না। এরকমটা কে করে? হ্যাঁ ডাক্তার সাহেব, এই যে রিপোর্ট করে আনছে যে এটা দেখেন, এখান থেকে হয় আমার এই ব্যথা, এইরকম মাথার এখান থেকে যাচ্ছে, এই এই হয়েছে, বাস ঠিক আছে, আমাকে ওষুধ দিয়ে দেন।
আলতু ফালতু কোনো কথাই নাই। কে? সরাসরি কাজের কথা। কে? এনিওয়ান? এনি আইডিয়া? হুইচ মেডিসিন? না। কে? এরকমটা করে নাক্স ভূমিকা। রুটা স্যার। না, আমি তো কমিউনিকেশন দেখালাম বলে রুটা বলতেছেন তা না। একবার দেখালে তো কমিউনিকেশন হয় না। তো সরাসরি কাজের কথা বলবে, ফালতু আলতু ফালতু ইয়ে করা ইরিটেবল। নাক্স ভূমিকা কি অসুস্থ থাকার সময় চূড়ান্ত ইরিটেবল। উল্টাপাল্টা আলোচনার তার টাইমই নাই। তাড়াতাড়ি আসছে, মাথা ব্যথা করছে, ওষুধ দিয়ে দেন, আলতু ফালতু আলাপ চলবে না, দিয়ে দেন। কিন্তু এই ফসফরাস যখন আপনার কাছে আসবে, সে তার কাজের বাহিরেও, তার উদ্দেশ্যের বাহিরেও আরো অনেক কিছু করবে, যার মধ্যে ওই স্নেহ বা অ্যাফেক্টেশন এর একটা ডিসপ্লে থাকবে। এটা ভালো করে মাথার মধ্যে নেন। এই অ্যাফেক্টেশন একটা ডিসপ্লে করে এরা, ডিসপ্লে পার্ট। হ্যাঁ, তখন আপনার কাছে মনে হবে যে এই পার্সন আমার বন্ধুর মতো, একদম ফ্রেন্ড টাইপের একজন, যদিও কিছুটা হলেও সে ওই টাইপের, বন্ধু বৎসাল টাইপের, কিছুটা হলেও অ্যাফেকশনেট করে। লাভ করলে তো আলাদা কথা ছিল, ওখানে তো কন্ডিশন থাকতো না, অ্যাফেকশনের তো কন্ডিশন আছে। তো আমরা এতদিন জেনে এসেছি ম্যাথমেটিকা গুলো পড়ে বিভিন্ন জায়গা থেকে, যে ফসফরাস বন্ধু খুব চার্মিং পার্সন, খুব ভালো পার্সন, এদের পার্সোনালিটি খুব সুন্দর, দেখতে একবার লম্বা চওড়া, তাই না? এইরকম স্ট্রাকচার, বডির কাঠামো, আমরা এটা জেনে আসছি, আমরা দেখেও আসছি। তো ঠিক আছে, সেটাও একটা সিস্টেম, সেটাও ঠিক আছে। আমরা ফসফরাসের মধ্যে যেটা খুব বেশি পেয়ে থাকি সেটা হলো ব্রাদারহুড সেন্সেশন। আমরা রেপার্টরিতে গেলে এটা দেখবো, ব্রাদারহুড সেন্সেশন অফ। ব্রাদারহুড সেন্সেশন অফ, হোয়াট ইজ ব্রাদারহুড সেন্সেশন অফ? মানে কি? ব্রাদারহুড, ভাই ভাই, সব তার কাছে মনে হবে সবাই আমার ভাই, সবাই আমার কাছের কেউ। সে সবাইকে, সে কি করছে, আমরা আগের রুব্রিক্সে কি দিলাম, কিসিং এভরিওয়ান। যদিও চিলড্রেন দেওয়া আছে, চিলড্রেন বাদ দেন, চিলড্রেনের হিসাব আমরা অন্যভাবে দেখি। সবাইকে সে কিসিং এভরিওয়ান। কিস করা মানে চুমা দিয়ে দিচ্ছে একদম গালের সাথে, এই চুমা সেই চুমা না। সে এই যে স্নেহ প্রদর্শন করবে, এবং এই কিসিং এর মধ্যে যে একটা ইয়ে থাকবে, সেটা কিন্তু দেখা যাবে। এই জেস্টারটা আলাদা ধরনের হতে পারে, আলাদা ধরনের হতে পারে। একজন পেশেন্ট আসলো চেম্বারে, এসে বলতেছে, ডাক্তার সাহেব, আপনার চেম্বারটা তো মনেই হয় না একজন হোমিওপ্যাথির ডাক্তার, হোমিওপ্যাথির চেম্বার। একদম ফার্স্ট ক্লাস, ফাটাফাটি ফাটাফাটি চেম্বার বানাইছেন ডাক্তার সাহেব। অথবা দেখা যাচ্ছে যে ওয়েটিং রুম থেকে আপনার রুমে প্রবেশ করলো, পুরে বলতেছে, ডাক্তার সাহেব আমাদের ওয়েটিং রুমে সোফা আছে। হ্যাঁ, তো বলতেছে যে, ডাক্তার সাহেব আপনার সোফাটা না, উফ কি চমৎকার। একজন এসে বলতেছিল যে, ডাক্তার সাহেব ওই যে আপনার ওই পাশের সোফাটা, ওইটা যে এতই চমৎকার, বসলে আমার ঘুমিয়ে এসে যে আমি বসেই ঘুমাই গেছিলাম। কি কথা বলতেছিল, বলার প্রয়োজন ছিল? সে কেন এই কথাগুলো বলছে, কেন সে প্রশংসাগুলো করছে? আমার ওই সোফা কিন্তু কাপড়গুলো ময়লা, অপরিষ্কার, কিন্তু তারপরে সে বলছে, ডাক্তার সাহেব প্রশংসা করার ধরনটা দেখেন, ডাক্তার সাহেব আপনার ওই চেম্বারে বসে তো একদম ঘুমিয়ে চলে আসে, আমি তো ঘুমাই গেছিলাম। এই প্রশংসা করছে, কেন করছে? কারণ আমরা প্রশংসা কেন করি, কেন করি? আপনি একটা মেয়ের প্রশংসা কেন করেন? হ্যাঁ, আপনার প্রেমিকার প্রশংসা আপনি কেন করেন? স্যার যার করা হচ্ছে সে মানে এটা একটু পজিটিভলি না এবং এটা পছন্দ করে মানুষ। একটু বলে না, তার প্রশংসা করছেন আপনি, আপনার বয়ফ্রেন্ড, আপনার হাজবেন্ডের প্রশংসা করছেন, কারণ আপনি তার সাথে বন্ডিংটা খুব সহজ করার জন্য। যে বন্ডিংটা তৈরি হবে সেটা যাতে সহজ হয়ে যায়, কানেকশনটা তৈরি যাতে সহজ হয়ে যায়, এই কারণে আমরা প্রশংসা করি। এই ডাক্তার সাহেব আপনার হাসিটা যায় না, ফসফরাস এসে বলে, চমৎকার হাসি। এই যে কানেকশন তৈরিটা সহজ হয়ে যাবে, এই কারণে প্রশংসাগুলো করে। তার মধ্যে যে কনফিডেন্সটা থাকে, তার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আর এসব কিছুর পেছনে আরো কিছু কারণ আছে, যেগুলা ফসফরাসের একটা আলাদা পার্সোনালিটি, যা অনেক সময় আপনারা দেখতে পাবেন না, এর বাইরেও কিছু আছে। এই জন্য
আহ, আমরা এখন পর্যন্ত ফসফরাস সম্পর্কে জেনেছি বন্ধু সুলভ, বন্ধুত্ব তৈরি করে, সুন্দর সুন্দর কথা বলে, হেল্প করতে থাকে। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তি সব সময় কিন্তু এরকম হয় না। তো আমরা ফসফরাসের যদি ওই জেস্টার গুলা মাথার মধ্যে নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে এখন যে জেস্টার গুলা বললাম এগুলো আপনারা গুলাই ফেলতে পারেন। ঠিক আছে? তো ফসফরাসের এই ডিসপ্লে গুলা আপনাদেরকে চিনতে হবে। আপনি যদি চিনতে পারেন তাহলে ফসফরাস চেনাটা সহজ হয়ে যাবে। আর এই ডিসপ্লে গুলা যদি আপনি চিনতে না পারেন, এই যে ডিসপ্লে মানে বুঝতে পারছেন তো, যে আপনার সামনে সে কেমন দেখাচ্ছে, কেমন করছে, তখন কিন্তু কষ্টকর হয়ে যাবে। আবার এর অপোজিট চিত্রও কিন্তু থাকে। এই অপোজিট চিত্র আপনাকে বুঝতে হবে, কেন সে অপোজিট চিত্র প্রদর্শন করছে সেটাও আপনাদেরকে জানতে হবে। ফসফরাসের কর্মকাণ্ডগুলো দেখে আপনার কাছে মনে হবে এই ব্যক্তি কত না ভালো, কত না হেল্পফুল। এগুলো ডাক্তারের কাছে, মানে অন্য মানুষের কাছে মনে হবে, কিন্তু আপনি তো ডাক্তার, আপনি তো ফসফরাস সম্পর্কে সবই জানেন, আপনি ফসফরাসের সবই জানেন। সে কেন, আপনি তো জানবেন, এই ক্লাসগুলোর পরে তো আপনি জেনেই যাবেন বেসিক্যালি সে কেন করে। অন্য মানুষরা তো জানবে না। তো আপনাকে ওই কেনর পিছনে ছুটতে হবে, কেন এই ব্যক্তিটা এমন করছে, কেন সে আমার এত কাছাকাছি এসে বসতে চাইলো, কেন সে চেয়ারের এই চেয়ার এই চেয়ারের একদম এই মাথায় এসে বসে মুখটা আপনার কাছে নিয়ে আসছে। এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। রিড বিটুইন দ্য লাইন, হ্যানিম্যান কি বলেছেন? রিড বিটুইন দ্য লাইন, দুইটা লাইনের মাঝখানে কি থাকে? গ্যাপ। এই গ্যাপটাই কিন্তু আপনাকে দেখা চিনতে হবে, ওই জিনিসটা আপনাকে পড়া বুঝতে হবে। তাহলে ব্রাদারহুড সেন্সেশন অফ, আমি যে রুব্রিক্সটা দিলাম, ব্রাদারহুড সেন্সেশন অফ। সেন্সেশন অফ মানে হচ্ছে সেন্সেশন। সেন্সেশন কি? সেন্সেশন মানে হচ্ছে এমন একটা অনুভূতি যা রিয়েলিটিতে হয়তো নাই, রিয়েলিটিতে হয়তো নাই, কিন্তু এরকম একটা অনুভূতি বা এরকম একটা ফিলিংস হচ্ছে। তো ব্রাদারহুড সেন্সেশন অফ, এটা কিন্তু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, আমাদের মহান পিতা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের দেওয়া। ওই তার সময় এই ব্রাদারহুড সেন্সেশন অফে শুধুমাত্র ফসফরাসই ছিল, আর অন্য কিছু ছিল না, আর অন্য কোনো মেডিসিন ছিল না। তো এই ফসফরাসের কাছে মনে হয় দুনিয়াটা আমার, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, এরকমটা তার একদম মস্তিষ্কের মধ্যে একদম ফিক্সড আইডিয়া হয়ে থাকে, ফিক্সড হয়ে থাকে। এছাড়াও আমরা ফসফরাসের আরো কিছু রুব্রিক্স খুব ইজিলি আমাদের চেম্বারে পাই, যে রুব্রিক্স গুলা যদি আপনি ধরতে পারেন, ওই রুব্রিক্স দিয়ে ক্যারেক্টারটা চলে আসে। হ্যাঁ, এরকম কিছু আমি আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা রুব্রিক্স, যেটাতে আপনি আমরা পার্সোনালি ফসফরাসকে পরখ করে দেখি, টেস্ট করে দেখি যে অরিজিনাল ফসফরাস কি যায়। সেরকম একটা রুব্রিক্স হচ্ছে হিপোক্রেসি। হোয়াট ইজ হিপোক্রেসি? হিপোক্রেসি কি? এই হিপোক্রেসি কিন্তু দেখেন এখানে অনেকগুলো মেডিসিন আছে, তাই না? কিন্তু ডক্টর কেন্টের রেপার্টরিতে শুধুমাত্র ফসফরাসই আছে, অন্য কোনো মেডিসিন ছিল না। ব্রাদারহুড সেন্সেশনে যেরকম হ্যানিম্যান স্যার শুধুমাত্র ফসফরাস দিয়ে গেছেন, এরকম হিপোক্রেসিতে এই ইয়েতে শুধুমাত্র ফসফরাসই দেওয়া আছে। হিপোক্রেসি মানে কি? হিপোক্রেসি মানে হচ্ছে ডিকশনারিতে কি দেওয়া আছে? হিপোক্রেসি মানে হচ্ছে কুটিলতা, কপটতা, ভন্ডামি। সবচেয়ে ভালো বাংলা ভন্ডামি, ভণ্ড। ভণ্ডটা কি? যেখানে একজন ব্যক্তির বাহিরে বাহিরে বাইরে বাইরে কি হবে? সমাজের গ্রহণযোগ্য বিষয়, চিন্তা ভাবনা, রীতিনীতি মেনে চলার ভান করবে, কিন্তু প্রকৃতপক্ষে সে এই বিষয়গুলা মোটেই মানে না, সেগুলো ফলো করে না। এ ধরনের ব্যক্তি আপনাকে ফলো করার জন্য যত প্রকার ভালো ভালো কথা বলা দরকার সব বলবে, আপনার দৃষ্টিতে আসার জন্য, আপনার কাছে হাইলাইটেড হওয়ার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে সে ওই কথাগুলো নিজে বিশ্বাস রাখে না, যে কথাগুলো বলবে সেটাতে বিশ্বাস রাখে না, এবং তার নিজের জীবনে ওই কাজের ইমপ্লিমেন্টেশন করার সময় পুরোপুরি উল্টা করে, যা বলে তার উল্টাটা করে। পেশেন্ট যা বলছে এবং যা করে এই দুটা বিষয় পুরোপুরি আলাদা।
পুরোপুরি অপোজিট। এই জন্য পেশেন্টের কথা এবং কাজের মধ্যে অনেক পার্থক্য হয়। সুতরাং এই পেশেন্ট যারা হিপোক্রেসির মধ্যে আছে, এই পেশেন্ট বহুরূপী হয়ে অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য মিথ্যা প্রদর্শন করে, মিথ্যা ডিসপ্লে করে, এবং এমনটা করে যাতে তার অরিজিনাল চেহারাটা ঢাকা থাকে। অরিজিনাল চেহারাটা ঢাকা থাকে, এই কারণেই সে এরকমটা করে। তো এই ধরনের লোকজনের জন্য আমাদের উর্দুতে খুব সুন্দর একটা প্রভাব আছে, একটা প্রবাদ আছে, হাতি কা এক দাঁত দেখনে কে লিয়ে और एक দাঁত খানে কে লিয়ে। হাতির দুটো দাঁত আছে না, একটা দিয়ে কি করে মানুষ প্রদর্শন করে, ডিসপ্লে, এই যে লম্বা যে দাঁতটা থাকে, আর যেটা যেটা বাইরের দাঁত আর কি, আর যেটা ভিতরের দাঁত যেটা আপনি দেখতে পান না, সেটা দিয়ে সে মূলত খায়। হাতির তাহলে দু ধরনের দাঁত, তো এই ফসফরাসেরও দুই ধরনের আচরণ। তো আমাদের প্রায় রাজনীতিবিদদের এরকম, সবার বলছি না কিন্তু প্রায় রাজনীতিবিদদের এরকম দুটা চরিত্র থাকে। তারা মুখে যা বলে তা পরিণত করে না, সে কাজ তারা করে না। মুখে প্রতিশ্রুতি দেন অনেক কাজ করার, কিন্তু পরিণত করেন খুবই অল্প। তার মানে আমাদের রাজনীতিবিদদের দুইটা চরিত্র আছে, একটা হলো উপরের দিকের আর একটা হলো ভিতরের দিকের। উপরের দিকের চরিত্রে সবাই দেখে, কিন্তু ভিতরের দিকের চরিত্র কিন্তু সবাই দেখে না। হ্যাঁ, মানে এদের কথার মার প্যাচ কেবল জ্ঞানী ব্যক্তিরাই ধরতে পারে, অধিকাংশ লোকরা বুঝতে পারে না। আমাদের আমজনতা কি হয়, রাজনীতিবিদদের কথার ফুলঝুরিতে একদম বুঁদ হয়ে যায়, একদম মগ্ন হয়ে তন্ময় হয়ে একদম হিপনোটাইট হয়ে বক্তব্য শুনতে থাকে, আর ভাবে আরে বাপরে বাপ, কি কত বড় ভালো কথা, কত সুন্দর কথা বলতেছে, এরকম লোকরাই ভালো, এদেরই রাজনীতি করা উচিত। আবার ভাবেন না যে রাজনীতি যারা করে তারা মোটেই ভালো না, অনেক ভালো ভালো লোক আছে, আমি তাদের কথা বলছি না। ভালো লোক রাজনীতিতে আসে, কিন্তু তারা রাজনীতিতে আবার বেশি দিন টিকতেও পারে না। হ্যাঁ, কিন্তু এই কপট হিপোক্রেটস এরা নানান ধরনের নানান কথা বলবে। হ্যাঁ, আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা আছে, আমার একজন বড় নেতার সাথে, আমাদের এখানকার, তার সাথে খুব ভালো খাতির, তার চেম্বারে গেলাম, বলে দিই তিনি সিটি মেয়র, আমার সাথে খুবই ভালো ঘনিষ্ঠ ইয়ে ছিল, অনেক আগের কথা বলছি, আমি তখন ছোট ছিলাম, তখন বুঝতাম না। তো একজন আসছে সুপারিশ নিয়ে, হ্যাঁ রে বাবা আপনি চলে আসছেন, আমার ছেলেকে পাঠাই দিলেই হইতো, জান আমি সুপারিশ করে দিলাম। সুন্দর করে সুপারিশ করে দিল, হ্যাঁ, দিয়ে বলেও দিল যে এটার ব্যবস্থা করো। এবার উনি চলে গেলেন, একটু পরে আমার কাজ নিয়ে, আমাকে সে খুব স্নেহ করতো, আমি তার রুমে গেলাম, মানে আলাদা একটা সেপারেট রুম আছে, ওইখানে সে আবার ফোন দেবো, এই আগে যেটা বললাম ওটা না, আমার কিন্তু অন্য ক্যান্ডিডেট আছে। এইটা খুব কমন চিত্র। তো যাক, ফসফরাস ব্যক্তি বেসিক্যালি একজন হিপোক্রেট, একজন ভণ্ড প্রকৃতির লোক। সে তার ভঙ্গি আচরণের মাধ্যমে অন্যের সামনে তার নিজের একটা ভালো ইমেজ বানায় রাখতে চায়, যেখানে তার অরিজিনাল বিহেভিয়ার একদম ভুল, খারাপ এবং মিথ্যা হয়, একদম পুরো অপোজিট, অরিজিনালটার পুরো অপোজিট। তো যাক, আমি হিপোক্রেসি নিয়ে একটু আলোচনা করি, অল্প একটু আলোচনা করি, যেহেতু আজকে 5 মিনিট লেট হয়েছে, আমি আপনাদের কাছে 5 মিনিট একটু সময় নিয়ে নিই, একটা ছোট্ট কেস শেয়ার করি, তাহলে আপনাদের হিপোক্রেসিটা বুঝতে আর একটু সুবিধা হবে। কালকেও আমি 1-2টা কেস বলবো হিপোক্রেসি নিয়ে। তো আমি খুব ছোট করে বলছি, কেস টেকিং আকারে বলতেছি না। পেশেন্টের অনেক কথা হলো, পেশেন্টের সাথে তার রিলেটিভ আসছিল, তো উনি বলতেছে যে পেশেন্ট সবাইকে এই বলে, উপদেশ দেয় যে তোমাদের মধ্যে তারাই উত্তম ব্যক্তি, তারাই ভালো ব্যক্তি যারা তার বাবা মাকে সম্মান করে, তাদের সেবা করে এবং সাথে সাথে তার বউ বাচ্চার খেয়াল রাখে। কিন্তু রিয়েলিটি হলো, মানে পেশেন্টের সাথে যে আসছে সে বলতেছে, কিন্তু বাস্তবে দেখা গেছে পেশেন্ট তার বাবা মাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কিছুদিন আগে পেশেন্টের বাবার শারীরিক অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, এই সংবাদ শুনে পেশেন্ট বলে যে এটাতে আমার কি করার আছে, যা হওয়ার তা তো হবেই, তার যাই হোক না কেন আমার কিছু আসা যায় না। ঠিক একই ভাবে এই পেশেন্ট যখন
এই ডেইলি পেপার গুলো পড়ে, নিউজ পেপার গুলো পড়ে। তো আজকাল তো নিউজ শুনতে পাওয়া যায় সম্পত্তির লোভে বাপ বেটাকে হত্যা করছে, ভাই বোনকে দেখা যাচ্ছে যে ভাই খুব গেম টেম খেলে, বোন বাধা দিল, বোনের পেটে চাকু স্টেপ করে দিল। এই নিউজ গুলা থাকে। কোথাও বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তো এরকম কথা শুনে সে খুব বিচলিত হয়ে যায়। সারাদিন ওই মানে নিউজ, স্যাড নিউজ গুলা, বেদনাদায়ক নিউজ গুলো তার মাথার মধ্যে চলতে থাকে। হ্যাঁ, কিন্তু যখনই আমি তাকে বলি যে তোমার বাবা মাকে যে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো, সেটার কি হবে, এটা শুনে তো পেশেন্ট বলে যে মা বাবার সেবা করা অন্যদের জন্য ফরজ, আমার জন্য না। জানো, আমার ভালো কথা শুনে, আমার ভালো ভালো কথা শুনে, আমার লেকচার শুনে লোকজন কত খুশি হয়। এই জন্যই তো এখন লোকজন আমাকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আমাকে মঞ্চে, একদম মঞ্চে বসতে দেয়, না ফার্স্ট সারিতে বসতে দেয়। আমার মর্যাদা এতটাই, আমাকে মঞ্চে ডাকে, প্রধান অতিথি করে, বিশেষ অতিথি করে। আমার কাছে ওই লোকদের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। আবার যখন তার বউ দেখা যাচ্ছে যে গৃহস্থালির খরচ চালানোর জন্য, ডেইলি খরচ যেটা আছে, এক্সপেন্ডিচার যেই ইয়ে চালানোর জন্য যখন টাকা পয়সা চায়, তখন পেশেন্ট বলে যে আমি কি তোমাদের ঠিকানে রাখছি, নিজেরাই ম্যানেজ করে নাও। তো এই পেশেন্ট বেসিক্যালি আসছিল গত 3-4 মাস থেকে। তার কানে খুব ব্যথা হচ্ছিল, প্রচন্ড ব্যথা। অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছে, কোনোভাবেই কিছু যায় না, পপঃশ্বাস নাই, কিন্তু প্রচন্ড ব্যথা। হুম আম, তো সেগুলো বাদ দিয়ে দিয়েছে, বাদ দেওয়ার ওষুধ খায়নি। পরের বারে আবার আরো তীব্রতর হয়ে গেছে, তো এবার সে কোনো ওষুধই নেয়নি। হ্যাঁ, যখন ব্যথা আহ, অনেক বাড়তে শুরু করলো, আর পারতেছে না, আমাকে এখন ডাক্তারের কাছে, আহ, সে বুঝতে পারলো যে আমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে। আমার জন্য ডাক্তারের কাছে যাওয়া এবং ওষুধ খাওয়াটা খুবই জরুরি হয়ে গেছে। এবার সে আবার আসলো, এরকম একটা সিচুয়েশন ছিল। তো যাক, এই কেসটাতে কি ছোট্ট একটা আমি কেস বললাম। এই কেসটাতে দেখেন, এই পেশেন্ট একদিকে সমাজ বা সোসাইটিতে আদর্শ বেটা হওয়া, আদর্শ হাজবেন্ড হওয়া, এই বিষয়গুলা লেকচার দিচ্ছে, মানুষের সামনে বড় বড় কথা বলতেছে, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলতেছে। কিন্তু অরিজিনাল লাইফে সে কি করছে, তার বাবা মা বা প্রিয়জনদের কোনো পরোয়া করছে না। তাহলে এই আচরণটা কি হলো? এটা ভণ্ডামি না? আমরা ভণ্ড বলি না এরকম লোককে? কি ভণ্ড বলি? তো ভণ্ডামি। আবার দেখা যাচ্ছে যে খবরের কাগজে খারাপ খারাপ সংবাদগুলো শুনে সে আপসেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্যের সংবাদ শুনে সে আফসোস হচ্ছে, মানুষকে বোঝাচ্ছে আমার মাথায় এটা চলতেছে, অথচ তার প্যারেন্টস বা তার ফ্যামিলি দুটো নিয়ে সে পুরোপুরি ইনডিফারেন্স। তার কাছে সমাজে এবং অন্যদের নজরে তার মান মর্যাদা বেশি হোক, সে বেশি ইজ্জত পাক, দুনিয়াবি ইজ্জতটাই তার হচ্ছে জরুরি। ফ্রন্ট সিটে আমাকে বসতে দিচ্ছে, মঞ্চে আমাকে বসতে দিচ্ছে, সামনে আমাকে বসানো হলো। মানে কি, সামনে কাদেরকে বসানো হয়? যাদের সমাজে উঁচু দরজা থাকে, উঁচু অবস্থানে থাকে, তাদেরকে বসানো হয়, তাই না? সে এটা মনে করছে। আর তারপরে কি হলো, পেশেন্টের কানে অনেক ব্যথা, ব্যথার এত গুরুত্ব, এত ব্যথা, এত ব্যথা। সে প্রথম দিকে তো এটাকে গুরুত্ব দিল না। হ্যাঁ, এবার যখন আর সহ্য করতে পারতেছে না, এবার তার কাছে মনে হলো এবার এখন আমি ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, এবার আমার কাছে ব্যথা আর হবে না, আমি কন্ট্রোল করতে পারবো না, এবার আমাকে ডাক্তারের কাছে যাব। তাহলে আমরা যদি এইটুক ভাবনা থেকে, এইটুক বক্তব্য থেকে, এইটুক সারাংশ থেকে আমরা যদি মেডিসিনের কথা ভাবতে চাই, রুব্রিক্সের কথা ভাবতে চাই, তাহলে কোন রুব্রিক্স আসবে? আমি একটু আগে সংজ্ঞা দিলাম, দেখি নতুনরা কে পারেন। কি আসবে? বাইরে বাইরে ভালো কথা, আর ঘরে এসে উল্টাপাল্টা কথা। তাহলে কি নিব আমরা? হিপোক্রেসি। হিপোক্রেসি। থ্যাংক ইউ। হিপোক্রেসি আমরা নিব, হিপোক্রেসি। আমরা হিপোক্রেসি নিয়ে নিলাম, তাই না? আর আর কি হলো, সে বিভিন্ন খবরের কাগজে নিউজ টিউজ শুনলো, এই করলো ওই করলো, শুনে টুনে তার মাথার মধ্যে সারাদিন
কষ্ট দুঃখ ঘুরতে থাকে, তাহলে কি হবে? এটা পুরনোরা বলেন। হরিবল নিউজ, স্যাড স্টোরিজ, হ্যাঁ এফেক্টস অফ হ্যাঁ, হরেবল নিউজ, আমরা হরেবল নিউজে ঢুকলাম। এই যে হরেবল থিংস, স্যাড স্টোরিজ, প্রোফাউন্ড, স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রোফাউন্ডলি, তাই না? আমরা এইটাতেও নিলাম। তারপরে আর কি হলো, আর কি বলতেছিল? বাবাকে কোথায় রেখে আসছে? বাবাকে কই রেখে আসছে? বৃদ্ধাশ্রমে স্যার। বৃদ্ধাশ্রমে। বাবা যখন অসুস্থ হয়ে পড়লো তখন কি হলো? যখন তার বউ বলতেছে বা তার অ্যাটেন্ডেন্স বলছে যে একটু খোঁজ খবর নাও, আচ্ছা তার যাওয়ার হোক, ওটা আমার দায়িত্ব না, ওটা আমার দেখতে হবে না। তার মানে কি বাবার প্রতি সে কি হলো বাবার প্রতি? ইন্ডিফারেন্স স্যার। ইনডিফারেন্স, ইনডিফারেন্স, ইনডিফারেন্স প্যারেন্টস, প্যারেন্টস টু। ঠিক আছে? আবার কার প্রতি? আবার বউ বলছে যে টাকা দাও, ফ্যামিলি চালাবো, তুমি যেখান থেকে পারো সেখান থেকে নাও, তাই না? তাহলে কি সে ফ্যামিলির প্রতি ইনডিফারেন্স, তাই না? এই দেখেন আমরা এটাও নিয়ে নিলাম, ফ্যামিলির প্রতি ইনডিফারেন্স। আবার বউ কি লাভবান, হিসাব অনুযায়ী ধরে নিলাম, তাহলে দেখা যাচ্ছে ইনডিফারেন্স লাভবানও যদি আমরা নিই, ইনডিফারেন্স লাভবান, এখানেও কিন্তু ফসফরাস। লাভ আমি একটু আগে বললাম আনকন্ডিশনাল, সেখানে কিন্তু ফসফরাস, তাই না? তারপরে সে কি বলছে যে আমাকে কোথায় বসাই? ডেকে নিয়ে যে বিভিন্ন জন কোথায় বসাই? ফার্স্টের রোতে। ফার্স্টের রোতে বসাই, আমাকে মঞ্চে বসাই, বিশেষ অতিথি করে, প্রধান অতিথি করে। তাহলে কি আমার কি মান মর্যাদা তুমি বুঝো? সমাজে আমার কি দাম এটা বুঝো? কি হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড ডিলুশন, কি র্যাঙ্ক, র্যাঙ্ক, হি ইজ এ র্যাঙ্ক পারসন। বুঝতে পারছেন? আমার র্যাঙ্কটা বুঝছো তুমি? আমরা বলি না আমার র্যাঙ্ক বুঝো, আমি ডাক্তার। ঠিক আছে? কি বোঝা যাচ্ছে? আরেকটা রুব্রিক্স এখান থেকে নেওয়া যায়, এটা দরকার নাই, সে অনেক আমি এটা পরে ব্যাখ্যা। হ্যালো, কি বললেন বুঝতে পারলাম না। স্যার আমি বলছি যে ইগোটিজমটা ধরা যায় না এখান থেকে। হ্যাঁ ইগো, হ্যাঁ ধরা যায়। ইগো আরো বারবার বললো, ইগো নিলাম, ঠিক আছে, ইগো তো আছে। আরেকটা জায়গা হতে পারে যে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আমি গুরুত্বই দিচ্ছি না, কান ব্যথা হয়ে যাচ্ছে, গুরুত্বই দিচ্ছি না, মানে আমি এতটাই ডাল, কি করতে হবে কি করতে হবে না এটাই বুঝতে পারতেছি না। তারপরে একটা সময় আমার কাছে জরুরি হয়ে গেল, আমি দৌড়ালাম ডাক্তারের কাছে এবং ওষুধ নিতে। হ্যাঁ, বারবার হওয়ার ইয়েতে এখানে আমরা একটা নিতে পারি। এই রুব্রিক্সটা আমি আজকে ব্যাখ্যা করব না, এটা আমি অন্য একটা কেস দিয়ে ব্যাখ্যা করব। সেটা হলো ডালনেস। এটা হলো এক ধরনের ডালনেস, আমি তো নিজে বুঝতেই পারতেছি না। ইউ ডবল ডালনেস, আন্ডারস্ট্যান্ড, ডাজ নট, হ্যাঁ, কোশ্চিন, অ্যাড্রেস টু হার, এইটা আমরা নিতে পারি। এটা আমি নিতে বলতেছি না, এটার ব্যাখ্যা আমি অন্য ইয়াদে করব। ঠিক আছে? এটাকে আমরা একটু বড় করে দিই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু এইভাবে রেপার্টরি করি, আমরা এইভাবে রোগী দেখি। আমাদের দ্বিতীয় মেডিসিন আসার কোনো সুযোগই নাই। এটার পরে এই মেডিসিন, সকালে এইটা বিকালে ওইটা, এটা সুযোগই নাই। এই জিনিসটা আপনারাও পারবেন, আমি একাই বলে না, আপনারাও পারবেন। দেখেন এইখানে আমরা 7টা রুব্রিক্স নিলাম, 7টা রুব্রিক্সে আমরা একক ফসফরাসকে পেলাম। সেকেন্ড কন্ডিশন আছে সিপিয়া, যেটাতে কয়টা ইয়ে কভার করেছে? 7টার মধ্যে 5টা কভার করেছে, 5টা রুব্রিক্স কভার করেছে। পরের রুব্রিক্স কি আছে? সালফার, সালফারে কভার করেছে কয়টা? 4টা। তাহলে সর্বোচ্চ যেটা কভার করেছে সেটাতে আমরা যাব। এটা হলো আমাদের এই সিস্টেমের একটা খুবই ইউনিক জিনিস। আপনার পেশেন্টে আপনি একটা মেডিসিনই আসতে পারবেন। এই টেকনিকটাই আমরা কিন্তু দিন দিন শিখবো। আমি আগামীকাল কাছে সময় চলে যাচ্ছে, আমরা আগামীকালকে এই কেসেরই একটু অল্প আলোচনা করব। এই যে ইনডিফারেন্স, অ্যাপাথির এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। পরে হিপোক্রেসির একটা আরেকটা কেস বা আরো 2টা কেস শেয়ার করে আমরা আগাবো। কারণ হিপোক্রেসি হচ্ছে আমাদের কি বললাম, কনফার্মেটরি একটা রুব্রিক্স। আমরা হিপোক্রেসি ফসফরাস দেওয়ার আগে এই বিষয়টাকে একটু বিচার বিশ্লেষণ করে
ফসফরাস দিলে 100-100 আমরা কনফার্ম হয়ে গেলাম। ঠিক আছে?